আমার নাম নিধি, আমার বরের নাম গৌরব। আমাদের বাড়িতে যে কাজের মাসিটা ছিল সে সারাক্ষণ আমার বরের দিকেই তাকিয়ে থাকতো। মাঝে মধ্যে আমি তাকে লুকিয়ে দেখতাম, সে আমার বরের দিকে দেখতো ও চোখের জল ফেলতো। জানি না সে কেন আমার বরের দিকেই তাকিয়ে থাকতো। আসলে আমি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসি তার আগে থেকেই নাকি কাজের মাসি সুনিধি তাদের বাড়িতেই থাকতো। বিয়ের প্রথম দিন যখন আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি প্রথম দিনই আমার চোখের সামনেই সুনিধির সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। আমি অনেক বড়লোক ঘরের মেয়ে ছিলাম, কিন্তু আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। তাই বাড়ির চাপে আমি কোনো রকমভাবে টেনে টুনে গ্র্যাজুয়েশন পাস করেছিলাম। মা বলতো পড়াশোনা না করলে ভালো জামাই পাবে কি করে। এসব কথা বলে আমার বাড়ির লোক আমার সঙ্গে ঠাট্টা করতো। আমরা ৩ ভাই বোন ছিলাম। তারপরে গৌরবের ভালো চাকরি দেখে আমার তার সঙ্গে বিয়ে দেয়। আসলে গৌরবের খোঁজ বাবার এক বন্ধু দিয়েছিল। আমি খুব ছটপটে স্বভাবের মেয়ে ছিলাম। লোকের সাথে কোনো অন্যায় হলে আমি দেখতে পারতাম না। আমার বান্ধবীরা আমার কাছে কোনো হেল্প চাইলে আমি তাদের সাহায্য করতাম। আমার বাবার যেহেতু টাকা পয়সার কোনো অভাব ছিল না এবং আমার বেশ কয়েকটা বান্ধবী গরিব ফ্যামিলি থেকে বিলং করত, আমি তাদের বেশ কয়েকবার টাকা দিয়ে সাহায্য করেছিলাম। তাই আমার বান্ধবীরা সবসময় আমার পাশে থাকতো। তারপরে আমার ও গৌরবের বিয়ে ঠিক হয়। বিয়ের আগে শুনেছিলাম গৌরবের বাবা অনেক আগেই মারা গেছে এবং গৌরব ওই বাড়ির একমাত্র ছেলে। গৌরব অন্য জেলা থেকে বিলং করত, তাই গৌরবের ব্যাপারে খুব বেশি কিছু বাবা জানতে পারেনি। কারণ আশেপাশে কেউ থাকলে তাদের ব্যাপারে যতটা জানা যায়, দূরে কেউ থাকলে তাদের ব্যাপারে অত কিছু জানতে পারা যায় না। আসলে আমার ও গৌরবের যখন বিয়ে ঠিক হয় তার ১ মাস আগে তারা নিজের গ্রামের বাড়ি ছেড়ে শহরে যে বাড়িটা ছিল সেই বাড়িতে শিফট হয়ে যায়। তাই বিয়ের আগে বাবা যখন তাদের বাড়ির আশেপাশের লোককে গৌরবের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তখন সবাই বলেছিল গৌরবের ফ্যামিলি খুব ভালো। তাই বাবা এই বিয়েটা পাকা করে। কিন্তু গৌরবের মা আমার বাবাকে মিথ্যা কথা বলেছিল যে তারা নাকি শহরে প্রথম থেকেই থাকে, কিন্তু তারা আগে গ্রামের বাড়িতে থাকতো। আমার সঙ্গে বিয়ে পাকা হওয়ার ১ মাস আগেই তারা শহরের বাড়িতে এসেছিল এবং এই শহরের বাড়িটাও তাদের নিজস্ব বাড়ি ছিল না, ওটা ভাড়া বাড়ি ছিল। বিয়ের পরে জানতে পেরেছিলাম আমার সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। তারপর বিয়ে হয়ে আমি চলে আসি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে আসা মাত্রই আমার শাশুড়ির মুখে শুধু একটাই কথা ছিল, বৌমা তুমি তাড়াতাড়ি বাড়িতে একটা নাতি নিয়ে এসো, আমি নাতির মুখ দেখতে চাই। প্রথম দিনই উনি অনেকবার এই কথাটা বলেছিলেন। আমার খুব আশ্চর্য লেগেছিল বিয়ের প্রথম দিন এইভাবে কে আশীর্বাদ করে, এবং শাশুড়ির মুখে একটাই কথা, সে নাতির মুখ দেখবে। শ্বশুরবাড়িতে আসার পরে দেখি শাশুড়ি এই বাড়িতে একা নেই, তার সঙ্গে একটা ইয়াং খুব সুন্দর কাজের মাসিও ছিল, যার নাম বলেছিল সুনিধি। বিয়ের প্রথম দিন রাতে আমি অনেক চোখে স্বপ্ন নিয়ে, মনে অনেক ভালোবাসা নিয়ে গৌরবের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে যখন গৌরব আমার রুমে আসে, তাকে দেখে আমার মনে খুব আনন্দ হয় এবং ভাবি আজ আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। তারপর গৌরব আমার পাশে এসে মুখের ঘোমটা তুলে দেয়। তারপর আমার মুখটাকে তুলে বলে, তুমি দেখতে খুবই সুন্দর। তারপর সে আমাকে একটা সোনার আংটি পরিয়ে দেয় ও বলে, এটা আমার দিক থেকে তোমার জন্য একটা ছোট উপহার। তারপর গৌরব যখন ঘরের লাইটটা অফ করে আমাকে ভালোবাসতে শুরু করে, তখন আমার মনে হয় সুনিধি বাইরে থেকে আমাদের রুমের জানালা খুলে আমাদেরকেই দেখার চেষ্টা করছে। ওই সময় আমি ছটপট করে উঠে গৌরবকে বলি, তাড়াতাড়ি ওঠো, আমার মনে হলো ওই জানালা দিয়ে সুনিধি আমাদেরকে দেখার চেষ্টা করছে। গৌরব তখন বলে, আরে ওখানে কেউ নেই, তোমার মনের ভুল ধারণা। আর এমনিতেও সুনিধি এখানে এসে কি করবে, ও তো বাইরের ঘরে থাকে। তারপর গৌরব নিজের মিষ্টি মিষ্টি কথায় আমাকে পটিয়ে নেয়। তারপর আমি ওই কথাটা ভুলে গিয়ে গৌরবের সঙ্গে টাইম কাটাতে শুরু করি। সেদিন রাতে গৌরবের সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছিল। পরের দিন সকালবেলা আমি গৌরবের থেকে আগে উঠে স্নান সেরে ফ্রেশ হয়ে রুমের বাইরে গিয়ে দেখি সুনিধি সবার পছন্দের খাবার রান্না করে টেবিলের মধ্যে সাজাচ্ছে। আমার রুম থেকে বেরোনো মাত্রই আমার শাশুড়ি সুনিধির দিকে তাকিয়ে চোখের ইশারায় রান্নাঘরের ভিতরে যেতে বলে। তারপর সুনিধি ভয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়। তারপর আমার শাশুড়ি আমার দিকে পুজোর থালাটা নিয়ে আসে ও বলে, বৌমা তাড়াতাড়ি একটা নাতি দাও। আমার খুব অদ্ভুত লাগতো, এই বাড়িতে আসতে আমার ১ দিন হয়েছিল, তাতেই আমার শাশুড়ির মুখ থেকে একটাই কথা বোধহয় ১০০০ বার শুনেছিলাম, যে বৌমা তাড়াতাড়ি একটা নাতি দাও। ওনার মুখে তো নাতনির কথা বের হতো না, শুধুমাত্র একটাই কথা, আমার একটা নাতি চাই। আমি যেহেতু একটু ছটপটে স্বভাবের মেয়ে ছিলাম, কেউ কোনো অন্যায় কথা বললে আমি সেটার জবাব দিতাম। সেদিন আমি না থাকতে পেরে শাশুড়িকে বলেছিলাম, মা আমার তো সবে ১ দিন হয়েছে এই বাড়িতে আসতে, তাতেই আপনি বারবার একই কথা বলে আমার মাথা খারাপ কেন করছেন? আমার শাশুড়ি তখন একটু মুচকি হাসি হেসে বলে, না বৌমা, আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি। এই কথা বলে উনি সেখান থেকে চলে যান। শাশুড়ির চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে সুনিধির কাছে গেছিলাম, কারণ প্রথম দিন দেখে আমার মনে হয়েছিল সুনিধি এই বাড়িতে অনেক ভয়ে থাকে।
রান্নাঘরে এসে আমাকে দেখেও ভয় পেয়ে যায়। ও বলে, মালকিন, আপনার কিছু লাগবে? আমি তখন সুনিধির কাছে গিয়ে বলি, আমার কিছুই লাগবে না। আমি শুধু তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। তুমি আমার শাশুড়িকেই দেখে এত ভয় পাও কেন? সে তখন মাথার ঘাম মুছে অনেক বেশি নার্ভাস হয়ে বলে, না মালকিন, আপনি ভুল ভাবছেন, সেরকম কিছু না। আসলে আমি একটু নরম স্বভাবের মেয়ে। আমি এই রকমই। এই বাড়ির লোক খুব ভালো, সবাই আমাকে খুব ভালোবাসে। এই বলে সে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায়। তারপর যত দিন যায় আমি বুঝতে পারি সুনিধি এই বাড়ির প্রত্যেকটা মানুষের ব্যাপারে খুব ভালো করে জানে, তাদের পছন্দ অপছন্দ সব কিছু। অথচ বিয়ের পরে শুনেছিলাম সুনিধি নাকি আমার বিয়ের কিছুদিন আগে থেকে এই বাড়িতে কাজ করে। তাহলে একটা মানুষ বাড়ির বাকি সদস্যদের ব্যাপারে মাত্র কিছুদিনের মধ্যে কি করে এত কিছু জানতে পারে? সেদিন যখন আমার শাশুড়ি গৌরবের অফিসের জামা কাপড়ের ব্যাপারে আমাকে বুঝিয়ে দিচ্ছিল, তখন সুনিধি পেছন দিক থেকে এসে বলে, মঙ্গলবারের জন্য সাদা শার্ট, কালো প্যান্ট, কালো মোজা ও টাই সব কিছু রেডি করে রেখেছে। আমার তো খুব আশ্চর্য লেগেছিল সে গৌরবের ব্যাপারে এত কিছু কি করে জানত। এমনকি গৌরব কোন দিন কোন ড্রেস পরে অফিসে যায় সমস্ত কিছু সুনিধি জানত। সুনিধির ওই কথাটা বলা মাত্রই আমার শাশুড়ি রেগে সুনিধির দিকে যায়। ও বলে, তুই নিজের কাজের সঙ্গেই মতলব রাখ, তোকে এইসব ব্যাপারে নাক গলাতে হবে না। তারপর সুনিধি ভয়ে রান্নাঘরের দিকে চলে যায়। সেদিন আমি সুনিধির কাছে গিয়ে চেষ্টা করেছিলাম তার ব্যাপারে কিছু কথা জানার। সেদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কতদিন থেকে এই বাড়িতে কাজ করো? তোমার স্বামী কোথায় আছে? সে তখন বলেছিল তার স্বামী নাকি বাইরে কাজ করে এবং সুনিধি গত 1 মাস থেকে এই বাড়িতেই কাজ করে। তখন আমি সুনিধিকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো মাত্র 1 মাস থেকে এই বাড়িতে কাজ করো, তাই না? তাহলে তুমি গৌরবের ব্যাপারে এত কিছু কি করে জানো? সুনিধি ঘাবড়ে গিয়ে আমাকে উত্তর দিয়েছিল যে সে প্রথম থেকে এই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে, তাই সে গৌরবের ব্যাপারে খুব ভালো করে জানে। আমি ও গৌরব যখন টেবিলে বসে খাবার খেতাম তখনই সুনিধি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে গৌরবের দিকে দেখত। আমি তো বুঝতে পারছিলাম না সে কেন এইভাবে লুকিয়ে লুকিয়ে গৌরবের দিকেই তাকিয়ে থাকতো। এদিকে যত দিন যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমার শাশুড়ি প্রত্যেকটা ব্যাপারেই সুনিধিকে অপমান করত এবং সুনিধির প্রত্যেকটা কাজে ভুল ত্রুটি বের করে তার উপরে মারধর শুরু করে দিত। আমি অনেক দিন শাশুড়িকে বারণ করেছিলাম যাতে সুনিধির গায়ে হাত না তোলে। আমি যখন শাশুড়িকে কড়াভাবে বলেছিলাম সুনিধির গায়ে শুধুই শুধুই হাত তুললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। তারপর থেকে আমার শাশুড়ি আমার সামনে তো সুনিধিকে কিছু বলতো না, কিন্তু আমি বুঝতে পারতাম আমার চোখের আড়ালে উনি সুনিধিকে মারধর করতেন। সেদিন আমি যখন বাইরের ঘরের দিকেই যাচ্ছিলাম সুনিধির সঙ্গে দেখা করার জন্য, ওই সময় আমি সুনিধির চিৎকারের আওয়াজ পেয়েছিলাম। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে তার দরজায় হাত দিতেই দেখি দরজাটা ভেতর দিক থেকে লক করা আছে এবং সে এমনভাবে কান্নাকাটি ও চিৎকার করছে যেন কেউ তার গায়ে হাত তুলছে। ঠিক ওই সময় আমি সুনিধির ঘরের ভেতর থেকে আমার শাশুড়ির গলার আওয়াজ শুনতে পাই। আমি তখন চুপচাপ দাঁড়িয়ে শোনার চেষ্টা করছিলাম যে আমার শাশুড়ি তাকে কি বলছে। আমি চেষ্টা করছিলাম দরজার ফাঁক দিয়ে দেখার। তারপর কোনো রকমভাবে দরজার ফাঁক দিয়ে আমি যা দেখি তাতে যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ আমার শাশুড়ি সুনিধির চুল কাঁচি দিয়ে কাটছিল এবং তার মাথা থেকে সিঁদুর মুছে ফেলেছিল। তার উপরে বিভিন্ন রকমভাবে টর্চার করছিল এবং বলছিল, তোর স্বামী মারা গেছে তারপরেও তুই নিধিকে বলেছিস তোর স্বামী বিদেশে কাজ করে? তারপর সুনিধির গাল দুটোকে চিপে ধরে ও বলে, তুই স্বীকার কর যে তোর স্বামী মারা গেছে। সুনিধি তখন কাঁদতে কাঁদতে ভয়ে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, মরে গেছে। তারপর আমার শাশুড়ি বলে, তাহলে তুই কেন এই সিঁদুর পরে আছিস? বল আর কোনোদিন সিঁদুর পরবি না? তুই তো বিধবা হয়ে গেছিস, তুই বিধবার মতোই জীবনযাপন করবি, তোর এত লম্বা চুলের কোনো দাম নেই। এই বলে আমার শাশুড়ি তার সব চুল কেটে তাকে টাকলা করে দেয়। আমার তো ওইসব দেখে ভয়ে হাত পা কাঁপতে শুরু হয়। ভেবেছিলাম ওই মুহূর্তে ঘরে ঢুকে শাশুড়িকে এসব করতে বাধা দেব এবং বলবো যে উনি যদি এসব বন্ধ না করেন তাহলে উনার নামে থানায় গিয়ে এফআইআর করব। কিন্তু আমি ইচ্ছে করে ঘরের ভিতর যাইনি, কারণ ওই মুহূর্তে আমি ঘরে ঢুকে গেলে আমি কোনোদিনই সুনিধির ব্যাপারে সত্যি কথা জানতে পারতাম না। কারণ এই কয়েকদিন থাকার পরে আমি বুঝতে পেরেছিলাম সুনিধির সঙ্গে এই বাড়ির কিছু একটা সম্পর্ক আছে, যেটা আমার শাশুড়ি ও আমার বর আমার থেকে লুকোচ্ছে। কারণ সুনিধি আমার শাশুড়ির ভয়ে আমার সঙ্গে কথা বলতে ভয় পেত। সে আমার সঙ্গে লুকিয়ে কথা বলতো। আমি বুঝতে পেরেছিলাম কিছু তো একটা ব্যাপার আছে, যার জন্য আমার শাশুড়ি সুনিধির উপরে এত অত্যাচার করে। একটা কাজের মাসির উপরে এত বেশি অত্যাচার করার কোনো মানে হয় না। কারণ কাজের মাসিরাও মানুষ হয়, তাদেরও কষ্ট হয়। যখন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম সুনিধিকে দেখার পরে আমার তো কোনো দিক থেকেই মনে হতো না যে সে এই বাড়ির কাজের মাসি। ঠিক ওই সময় আমার শাশুড়ি সুনিধিকে বলে, তুই লুকিয়ে আমার বৌমা নিধির সঙ্গে কথা বলিস এবং তুই লুকিয়ে লুকিয়ে গৌরবকেও দেখিস। আমি এগুলো সব জানি।
গৌরবের বিয়ের আগে তোকে বলেছিলাম না গৌরব ও নিধির থেকে দূরে থাকবি, তারপরেও তুই আমার কথার অমান্য করেছিস। তোকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিব, তারপরে তুই কোথায় যাবি? তখন দেখি সুনিধি ভয়ে আমার শাশুড়ির হাতে পায়ে ধরে বলে, মা, আমার সঙ্গে এরকম করবেন না। এরপর থেকে আমি গৌরব ও নিধির থেকে দূরে থাকবো। সেদিন আমি সুনিধির কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ সুনিধি অন্যান্য সময় আমার শাশুড়িকে মালকিন বলতো, তাহলে আজ সে আমার শাশুড়িকে মা বলে কেন ডাকছিল? সে যখন বেশ কয়েকবার আমার শাশুড়িকে মা বলে ডেকেছিল, তখন আমি ভেবেছিলাম সুনিধি হয়তো এই বাড়ির মেয়ে, ওই জন্যই হয়তো আমার শাশুড়ি সুনিধিকে সহ্য করতে পারে না। এখনও অনেক মহিলা আছে যারা নিজে মেয়ে হয়ে মেয়েদেরকে ছোট মনে করে। আমি ভেবেছিলাম সুনিধি হয়তো আমার শাশুড়ির মেয়ে, ওই জন্যই আমার শাশুড়ি তার ছেলেকে বেশি ভালোবাসে এবং সুনিধি মেয়ে বলে হয়তো তার সঙ্গে অত্যাচার করে। আর ওই জন্যই আমার শাশুড়ি প্রথম দিন থেকে আমাকে বলেছে আমি যাতে উনাকে নাতি দিতে পারি। তাহলে কি আমার যদি মেয়ে বাচ্চা হয় তাহলে কি উনি আমার মেয়ের সঙ্গেও এরকম ব্যবহার করবেন? এই কথাগুলো আমি দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবছিলাম, আর ভাবছিলাম লুকিয়ে তাদের কথা শুনলে এই বাড়ির সত্যিটা হয়তো জানতে পারবো। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছিলাম না সুনিধি কেন আমার শাশুড়ির এত অত্যাচার সহ্য করছিল। সুনিধি যখন আমার শাশুড়ির পা ধরে ক্ষমা চাইছিল, ঠিক ওই সময় আমার শাশুড়ি তাকে এক লাথি মেরে দূরে সরিয়ে বলে, যতটা করতে বলছি ততটাই কর, ওর থেকে বেশি করলে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দিব। এই বলে যখন আমার শাশুড়ি দরজার দিকে আসে, আমি তখন তাড়াতাড়ি সরে গিয়ে লুকিয়ে থাকি, যাতে আমার শাশুড়ি জানতে না পারে যে আমি তাদের সব কথা শুনে ফেলেছি। আমার শাশুড়ি যখন ওখান থেকে বেরিয়ে চলে যায়, তখন আমি সুনিধির ঘরে ঢুকি। সে যেহেতু নিচে মেঝেতে বসে কাঁদছিল, আমি তার ঘাড় ধরে তুলে বিছানায় বসাই এবং তাকে জল খেতে দিই ও তার চোখ মুখ মুছে দিই। সে তখন একটু শান্ত হয় এবং আমাকে দেখে বলে, মালকিন, আপনি এখানে কি করছেন? আপনি এখান থেকে চলে যান, আমাকে একাই ছেড়ে দেন। আমি তখন সুনিধিকে বলি, তুমি কেন আমার শাশুড়ির এত অত্যাচার সহ্য করে থাকো? তুমি আমাকে সব কিছু সত্যি কথা বলো। অনেক জিজ্ঞেস করার পরেও সুনিধি আমাকে কোনো কথা বলতে রাজি হয়নি। আমি তো ভেবে পাচ্ছিলাম না আমার শাশুড়ি তার মেয়ের ব্যাপারে বিয়ের আগে আমাদের থেকে কেন লুকিয়েছিল। বিয়ের আগে তো আমার শাশুড়ি কোনোদিন বলেনি আমার শাশুড়ির একটা মেয়েও আছে। সে শুধু বলেছিল তার একটাই ছেলে আছে। তারপর সেদিন যখন গৌরব অফিস থেকে বাড়ি ফিরে আসে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সুনিধি কি এই বাড়ির মেয়ে? তোমার মা সুনিধির উপরে কেন এত অত্যাচার করে? তুমি কিছু বলো না কেন? তোমার মা লুকিয়ে লুকিয়ে সুনিধির উপর মারধর করে। আর আমি এটাও জানি সুনিধি তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলার চেষ্টা করে। তোমরা তিনজন মিলে আমার থেকে কিছু লুকাচ্ছ। আজ তোমাকে সত্যি কথা বলতেই হবে। আমি এইভাবেই গৌরবকে জিজ্ঞেস করেছিলাম, বিয়ের আগে তোমরা কেন বলনি সুনিধি এই বাড়ির মেয়ে? আমার বর গৌরব তখন আমার কাছে এসে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? সুনিধি এই বাড়ির মেয়ে কেন হবে? ও একটা কাজের মাসি। আমি তখন বরকে বলেছিলাম, আচ্ছা, ও যদি কাজের মাসি হয় তাহলে আজ তোমার মাকে সুনিধি কেন মা বলে ডেকেছে? বর তখন তার মিষ্টি মিষ্টি কথায় আমাকে পটিয়ে নেয় ও বলে, তুমি শুধুই ফালতু কথা নিয়ে আমার সঙ্গে ঝামেলা করছো। কে কাকে মেরেছে, কে কাকে মা বলেছে, ওইসব কথা নিয়ে তুমি কেন নিজের মাথা খারাপ করছো? আমরা দুজন তো একে অপরকে অনেক ভালোবাসি। তাহলে অন্যের ব্যাপার নিয়ে আমরা দুজন কেন একে অপরের সঙ্গে লড়াই করছি? আমি বুঝতে পেরেছিলাম বর নিজের কথার টানে আমার সব প্রশ্ন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, এবং আমি সেদিন বুঝে গেছিলাম গৌরব ও তার মা আমার থেকে কিছু লুকোচ্ছে। সেদিন শাশুড়ির ওই রকম ভয়ঙ্কর চেহারা দেখে আমি উনার উপরে নজর রাখতাম, কারণ আমি বুঝে গেছিলাম উনি সুনিধির সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু করবেন এবং উনি প্ল্যান করছেন সুনিধির সঙ্গে খারাপ করার। কারণ সুনিধির সঙ্গে গত 2 দিন থেকে শাশুড়ি আমার সামনে খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করত। উনি তো সুনিধিকে পছন্দ করতেন না, তাহলে উনি নিশ্চয়ই আমাকে দেখিয়ে এইসব করছিলেন, যাতে আমি আমার মনে শাশুড়িকে নিয়ে কোনো সন্দেহ না রাখি। তারপর সেদিন রাতের বেলা আমার শাশুড়ি তার ভাসুরের ছেলের সঙ্গে ফোনে কথা বলছিল। তারপর আমি যা শুনেছিলাম আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। কারণ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের প্রতি এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? উনি নিজের মেয়ের সঙ্গে কিভাবে এরকম করতে পারতেন? কারণ আমি শুনতে পেয়েছিলাম উনি ফোনে বলছিলেন সুনিধিকে এখান থেকে উধাও করতে হবে। এই কথাটা শোনার পরে আমি চুপচাপ সুনিধির ঘরে গিয়েছিলাম। সুনিধি তখন শুয়েছিল। আমি তাকে ঘুম থেকে উঠিয়ে বলেছিলাম, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমার ব্যাপারে আমি সবকিছু সত্যি কথা জানতে পেরেছি। সুনিধি তখন আমার হাতে পায়ে ধরে বলে, মালকিন, আমাকে ঘর থেকে বের করবেন না। আমি কোনো দিন আপনার ও গৌরবের মাঝে আসব না, কিন্তু আমাকে এই ঘর থেকে বের করবেন না। আমার বাবা মা অনেক গরিব। আমার বাবা মা যদি জানতে পারে গৌরব আমাকে ছেড়ে দিয়েছে
এবং আপনার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছে, তাহলে আমার বাবা মা এত বড় কষ্ট ও আঘাত সহ্য করতে পারবে না। এমনিতেই বাবা অনেক কষ্ট করে সংসার চালায়। দয়া করে আমাকে এই ঘর থেকে বের করবেন না। আমি কাজের মাসি হয়ে এই বাড়িতে থাকবো। আমি এই ঘর থেকে বেরিয়ে কোথায় যাব? আমি আপনাদের সেবা করব, কিন্তু আপনার ও গৌরবের মাঝে আমি কোনোদিন আসবো না। আমি আপনাকে এটা কথা দিচ্ছি। সুনিধির মুখ থেকে এসব কথা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তার মানে সুনিধি এই বাড়ির বউ? তাকে আমার শাশুড়ি কাজের মাসি বানিয়ে রেখেছে এবং গৌরব আমাকে ঠকিয়েছে। তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও সে আমার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছে। তারপর আমি মাথা ঠান্ডা রেখে সুনিধিকে জিজ্ঞেস করি, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে গৌরব তোমার বর? সুনিধি তখন একটা পুরাতন বাক্স থেকে তার ও গৌরবের বিয়ের কিছু ছবি আমাকে দেখায়। ছবিগুলো দেখে তো রাগে আমার চোখ মুখ লাল হয়ে যায়, কারণ তারা মা বেটা মিলে দুটো মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিল। আমি তখন সুনিধিকে জিজ্ঞেস করি, তুমি যখন গৌরবের স্ত্রী, তাহলে গৌরব তোমাকে ছেড়ে আমার সঙ্গে কেন বিয়ে করেছে? সুনিধি তখন বলে, তার ও গৌরবের বিয়ে হতে 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও সে মা হতে পারেনি। ওই জন্যই শাশুড়ি গৌরবের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে করিয়েছিল। শাশুড়ি যখন সুনিধিকে বলেছিল যে তুই তো মা হতে পারবি না, বংশ বৃদ্ধি করতে পারবি না, তাহলে তুই এই বাড়িতে থেকে কি করবি? এই বাড়ি থেকে তোকে যেতে হবে। গৌরবের দ্বিতীয় বিয়ে দিব। সুনিধির সঙ্গে যখন এসব অন্যায় হয়েছিল তখন গৌরব দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখেছিল। সুনিধি যেহেতু অনেক গরিব ঘরের মেয়ে ছিল, তাই শাশুড়ি যখন গৌরবের দ্বিতীয় বিয়ের কথা বলেছিল এবং সুনিধিকে ঘর থেকে বের করে দেওয়ার কথা বলেছিল, তখন সুনিধি শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিল তাকে যাতে এই ঘর থেকে বের না করে। সে এই বাড়িতে কাজের মাসি হয়ে থাকবে এবং গৌরব ও গৌরবের দ্বিতীয় স্ত্রীর জীবনে কোনো দিন ঢুকবে না। আমার শাশুড়ি যখন এতেও রাজি হয়নি, তখন গৌরব নাকি তার মাকে বলেছিল, মা, থাকতে দাও না, ও তো কাজের মাসি হয়ে এই বাড়িতে থাকতে চাইছে। ভালোই হবে, তুমি ও নতুন বউ একটা কাজের মাসি পেয়ে যাবে। তারপর সুনিধি আমাকে বলে, গৌরবের সঙ্গে তোমার দ্বিতীয় বিয়ে এই কারণেই দিয়েছে যাতে তুমি একটা পুত্র সন্তান জন্ম দিতে পারো। আমার শাশুড়ি শুধুমাত্র তার ছেলের বংশবৃদ্ধির জন্যই তোমার সঙ্গে গৌরবের দ্বিতীয় বিয়ে দিয়েছে। আর এই জন্যই তোমাকে প্রত্যেক দিন উনি একটাই কথা বলেন, কখন নাতি আসবে, কখন উনি নাতির মুখ দেখতে পাবেন। সুনিধির মুখ থেকে এত কিছু শোনার পরে আমার চোখ থেকে জল বেরিয়ে আসে আর ভাবি, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। মানুষ কিভাবে নিজের স্বার্থের জন্য অন্যকে ঠকাতে পারে। সব কিছু শোনার পরে আমি সুনিধিকে জড়িয়ে ধরি ও বলি, তোমার ও আমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, তুমি একদম চিন্তা করবে না। তুমি এতদিন চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করে গেছো। তোমার স্বামীর সঙ্গে আমার বিয়ে করিয়ে দিয়েছে, তা সত্ত্বেও তুমি সব কিছু সহ্য করে আছো। এটার প্রতিশোধ আমি নেব। আসলে আমি তো সেদিন সুনিধিকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, কারণ আমি জানতাম আমার শাশুড়ি সুনিধির সঙ্গে কিছু খারাপ করতে চলেছে। কিন্তু সুনিধি ভেবেছিল আমি তার ব্যাপারে সব সত্যি কথা জানতে পেরে তাকে বাড়ি থেকে বের হতে বলছি। ওই ভয়ে সে আমাকে সব সত্যি কথা বলে দিয়েছিল। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি গৌরব আমার সঙ্গে এত বড় বেইমানি করবে। আমি তো ভেবেছিলাম সে আমাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার মায়ের সাথে সেও অন্যায় করেছিল। আমি এতদিন ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম সুনিধি হয়তো এই বাড়ির মেয়ে, কিন্তু ও তো এই বাড়ির বউ ছিল। তারপর আমি সুনিধিকে বলি, তুমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে ওই গাড়িতে বসে পড়ো, কারণ আজকে আমার শাশুড়ি তোমার সঙ্গে কিছু খারাপ করতে চলেছে, যেটা আমি কোনো দিন হতে দেব না। তাই আমি যেটা বলছি তুমি সেটাই শোনো। আমার কথা শুনে সুনিধি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে চুপচাপ গাড়ির মধ্যে গিয়ে বসে পড়ে। তারপর আমি অনেক রেগে শাশুড়ির ঘরের দিকে যাই ও চুপচাপ শাশুড়ির ঘরের দরজাটাকে বাইরের দিক থেকে লক করে দিই, যাতে উনি বাইরে বের হতে না পারেন। তারপর আমি গৌরবের রুমের দিকে যাই। সেখানে গিয়ে দেখি সে দিব্যি সুন্দর নাক ডেকে ঘুমোচ্ছে। আমার তো মনে হচ্ছিল পায়ের জুতোটা খুলে তাকে মারতে শুরু করি। আমি তো অনেক রেগে তার দিকে এগিয়ে যাই। তারপর আমি যখন তার কলার ধরি তখন সে ঘুম থেকে উঠে বসে এবং আমি গৌরবকে থাপ্পড় মারতে শুরু করি। তখন সে আমার হাত ধরে বলে, তোমার সাহস তো কম না, তুমি কেন আমাকে মারছো? আমি তখন গৌরবকে বলি, আর তুমি যা আমার সঙ্গে অন্যায় করেছো, সেই অন্যায় করার সাহস তো তোমার কম না। গৌরব তখন বলে, তুমি কি বলতে চাইছো নিধি? আমি তখন বলি, সুনিধি তোমার স্ত্রী, তা সত্ত্বেও তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করেছো। তুমি আমার সঙ্গে অন্যায় করেছো এবং তুমি আমাকে ঠকিয়েছো। এই জন্য আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার নামে কেস করব। আমি যখন এইগুলো বলে গৌরবকে ধমকাতে শুরু করি, তখন দেখি পিছন দিক থেকে কেউ একজন আমার হাত দুটোকে চেপে ধরেছে এবং বাঁধতে শুরু করেছে। তখন গৌরব বলে, দাদা, তুমি চলে এসেছো, খুব ভালো করেছো। একে বাঁধো। আজ এদের দুজনকেই মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেব, আর কেউ জানতেও পারবে না। এবং গৌরব আমার দিকে তাকিয়ে হেসে বলে, তুমি যখন সত্যি কথা জানতে পেরেই গেছো, তাহলে ভালোই হয়েছে। এই সব কিছু জেনে শুনে মরলে তোমার আত্মাটা শান্তি পাবে। তারপর গৌরব তার দাদা, মানে তার জেঠুর ছেলেকে বলে, দাদা, সুনিধিকে তাড়াতাড়ি এখানে নিয়ে আসতে হবে।
তারপর দুজনকেই এখানে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিব। ওই বলে যখন গৌরবের দাদা রুম থেকে বের হতে যায়, ঠিক ওই সময় আমার বাবা পুলিশ নিয়ে এই বাড়িতে এসে হাজির হয়। পুলিশ তখন আমার বর ও আমার ভাসুরকে অ্যারেস্ট করে। আসলে আমি যখন জানতে পেরেছিলাম গৌরব ও তার মা দুজনে মিলে আমাদেরকে ঠকিয়েছে এবং আমার শাশুড়ি তার ভাসুরের ছেলেকে ফোন করে সুনিধির সঙ্গে খারাপ কিছু করার জন্য ডেকেছে, তখনই আমি বাবাকে ফোন করে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম। আমি জানতাম এরা যখন জানতে পারবে যে তাদের ব্যাপারে আমিও সত্যি কথা জেনে গেছি, তাহলে তো এরা আমাকেও ছাড়বে না। তাই আমি আগেই বাবাকে সব কথা বলে দিয়েছিলাম। আমি তো ভাবতেও পারিনি একটা মানুষের সুন্দর চেহারার পিছনে এত নোংরা একটা চেহারা লুকিয়েছিল। তারপর বাবা আমাকে ও সুনিধিকে বাড়ি নিয়ে যায়। বাড়ি আসার পরে তো আমি নিজেকে অনেক কষ্ট করে সামলে নিয়েছিলাম, কারণ শ্বশুরবাড়িতে আমার বেশি দিন হয়নি। আমি মাত্র 1 মাসের মধ্যেই সব কিছু জানতে পেরে গেছিলাম। কিন্তু সুনিধি অনেক কষ্ট ছিল, কারণ তার সঙ্গে অনেক বেশি অন্যায় হয়েছিল। তার চোখের সামনেই তার বরের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। সে এত বেশি ভয়ে ছিল যে প্রত্যেকদিন রাতে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে উঠত। বাড়িতে নিয়ে আসার পরে আমি তাকে নিজের বোনের মতোই ভালোবাসতাম। আমি তাকে তার বাবার বাড়ি যেতে দিইনি, কারণ সে আগেই বলেছিল তার বাবা অনেক কষ্ট করে সংসার চালায়। তাই সুনিধি আমার সঙ্গেই ছিল। সুনিধির ওই রকম অবস্থা দেখে আমি তাকে ভালো ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার দেখানোর পরে এখন সে অনেক সুস্থ আছে। এখন সে সবার সঙ্গে হাসি খুশি থাকতে পারছে। বাবাকে বলে সুনিধিকে একটা কর্মসংস্থায় নিযুক্ত করেছিলাম। আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং ভালো টাকা ইনকাম করে সে নিজের ফ্যামিলিকে সাহায্য করে। এখন সুনিধি যেহেতু নিজে টাকা ইনকাম করে, তাই সে আমাদের বাড়িতে আর থাকে না। সে তার বাবা মায়ের কাছেই থাকে। মাঝে মধ্যে সে আমার বাড়িতে আসে, মাঝে মধ্যে আমিও তার বাড়িতে যাই। আমিও সুনিধি আমরা দুইজন খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি। দিনে একবার হলেও সুনিধি আমাকে ধন্যবাদ জানায় আর বলে, নিধি তুমি যদি না থাকতে তাহলে আমার জীবনটা এইভাবেই নষ্ট হয়ে যেত। জীবনের যে কত মূল্য আছে আমি জানতেও পারতাম না। ভাবতেও পারিনি তোমার জন্য আমার কপালে এতটা সুখ জুটবে। আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমার গরিব বাবা মাকে অনেক সাহায্য করতে পেরেছি। আসলে প্রথম থেকেই অন্যের সাহায্য করতে আমার খুব ভালো লাগতো। আমি যেমন অন্যায় সহ্য করতে পছন্দ করি না, ঠিক ওই রকম কারোর সঙ্গে অন্যায় হলে সেটাও আমি দেখতে পারি না। আমি এখন বেশ কয়েকটি এনজিওতে কাজ করি। আর এটা তো কোনো মানে নেই যে মেয়ে হয়ে জন্মেছি বলে বিয়ে করতেই হবে এবং অন্যের সংসারে যেতেই হবে। নিজের পায়ে দাঁড়িয়ে যদি সমাজসেবা ও নিজের বাবা মায়ের সেবা যত্ন করতে পারি, তাহলে এর থেকে বড় পুণ্য কিছুই হতে পারে না। আমার সঙ্গে অত বড় ঘটনা হওয়ার পরে ভেবে নিয়েছিলাম আমি আর কোনোদিন বিয়ে করব না। আমার সমাজসেবা করতে খুবই ভালো লাগে। তাই আমি এখন ওই সব কাজেই নিযুক্ত আছি এবং খুব ভালো আছি। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক গর্ব করেন, কারণ আমার জন্য অনেক লোকের উপকার হয়েছে। ওই জন্যই বলে কোনো লোকের সঙ্গে খারাপ করতে নেই, খারাপ করলে সেটার ফলও খারাপ পাওয়া যায়। গৌরব আমাদের সঙ্গে যা অন্যায় করেছিল সেটার শাস্তি সে পেয়ে গেছে। ওরা এখন জেলে আছে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।